নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। মোট 5,000 কোটি টাকার রেল প্রকল্পের কাজ বন্ধ করে দিয়ে বাংলাদেশকে মোক্ষম জবাব দিল ভারত। এক্ষেত্রে বন্ধ করে দেওয়া হলো আখাউড়া আগরতলা রেল প্রকল্প। শিলিগুড়ি করিডোরের বদলে রেলপথে উত্তর পূর্বকে জুড়তে অনেক দিন ধরে চেষ্টা করছিল ভারত সরকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশের বেশ কিছু রেল প্রকল্পের শুরু হয় কাজ। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যবস্থাও। কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পরেই বদলে যায় দুদেশের সম্পর্ক। ক্ষমতায় আসার পরে একাধিকবার উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য নিয়ে বিরূপ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সম্প্রতি চীন সফরেও 7 সিস্টার নিয়ে ভারতকে খোঁচা দেন ইউনূস। এবার এই প্রকল্পগুলি স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে মোক্ষম জবাব দিয়েছে ভারত। সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনে প্রকাশিত খবর অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকদের নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। বর্তমানে নেপাল এবং ভুটানের মধ্য দিয়ে বিকল্প পথের যাতে ব্যবস্থা করা যায় সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে ভারত সরকার। যে 3টি রেল প্রকল্প স্থগিত করা হয়েছে তার মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা রেল প্রকল্প, খুলনা মোংলা বন্দর রেল প্রকল্প, ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল প্রকল্পের সম্প্রসারণ। এছাড়াও 5 অন্যান্য যে সকল রেলপথের সমীক্ষা করার কথা ছিল তাও স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। মোট 5,000 কোটি টাকার রেল প্রকল্পের কাজ বন্ধ করে দেবার মধ্য দিয়ে ধীরে ধীরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরির কূটনৈতিক পথে হাঁটা শুরু করল ভারত। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। 2025 চলতি বছরে নির্মাণ করা হবে 30টি নতুন বিদ্যালয় ভবন। এছাড়া পূরণ করা হবে শিক্ষক ও অশিক্ষকের পদ। মঙ্গলবার 6টি বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2025-26 অর্থ বছরে মোট 30টি বিদ্যালয় নতুন ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে ব্যয় করা হবে 264 কোটি টাকা। এছাড়া 67টি বিদ্যালয়ের সংস্কারের কাজে ব্যয় করা হবে 151 কোটি টাকা। পূরণ করা হবে শিক্ষক অশিক্ষকের পদও। মঙ্গলবার মোট 6টি বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2025 অর্থ বছরে যে নতুন বিদ্যালয় ভবন আমরা নির্মাণের পরিকল্পনা করেছি, তাতে করে আরও নতুন 30টি বিদ্যালয় আমরা নির্মাণের পরিকল্পনা আছে। সেকেন্ডারি এডুকেশনের অধীনে 26টি এবং এলিমেন্টারি এডুকেশনের অধীনে 4টি। 2025-26 অর্থ বছরে যে আনুমানিক ব্যয় হবে প্রায় 264 কোটি টাকা খরচ করা হবে। 2025-26 অর্থ বছরে সংস্কার সাধনের যে আমি একটু আগে 24-25-এ বললাম, তার জন্য প্রায় 66টি বিদ্যালয়, সেকেন্ডারি এডুকেশন এবং এলিমেন্টারি এডুকেশনের 56টি বিদ্যালয়কে হাতে নেওয়া হয়েছে। সমগ্র শিক্ষার অধীনে যেখানে এডিশনাল ক্লাসরুম দরকার, টয়লেট, ল্যাব, লাইব্রেরি, হোস্টেল, সেখানে বাস্তবায়ন করার জন্য 25-26 অর্থ বছরে 151 কোটি টাকার উপরে খরচ বরাদ্দ রাখা হয়েছে। শুধু তাই নয়, আমরা গত 1 বছরে যেসব পদক্ষেপ আমরা নিয়েছি, যে এ বিষয়ে আমাদের সম্মানিত আমাদের যিনি স্পেশাল সেক্রেটারি উনি বলেছেন যে বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সাধনে গুণগত শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষার নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। অবহেলিত, দরিদ্র, মহিলা ও সংখ্যালঘুদের শিক্ষিত করার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্কলারশিপের দিকেও তো নজর দিচ্ছে রাজ্য সরকার। শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব আনতে সেন্ট্রালাইজড পরীক্ষাপত্র, স্মার্ট ল্যাব ইত্যাদি সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের যে মূল উদ্দেশ্য আমাদের ত্রিপুরা সরকারের, সেটা হচ্ছে বিভিন্ন নীতি গ্রহণ করা এবং তার কর্মসূচি তৈরি করা। শুধু তাই নয়, গুণগত শিক্ষা, যেটা আমি বারবার বললাম, সবসময় আমরা এই কথাটা বলি যে প্রপার এডুকেশন যদি না দেওয়া যায় তাহলে এই এডুকেশনের কোনো ভ্যালু থাকে না। তাই গুণগত শিক্ষা এবং শিক্ষণ প্রক্রিয়া, কিভাবে পড়াশোনা করানো দরকার টিচার্সদের মাধ্যমে, সেই ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। আমাদের মেইন যাদের টার্গেট, যারা এতদিন ধরে অবহেলিত ছিল, যারা দরিদ্র, যারা মহিলা এবং সংখ্যালঘু যারা শ্রেণীর মানুষ আছে, তাদেরকে এই পড়াশোনার মধ্যে নিয়ে আসা। যারা যোগ্য ছাত্রছাত্রীরা আছে তাদের স্কলারশিপ এবং ঋণের ব্যবস্থা করা এবং বিভিন্নভাবে আর্থিকভাবে তাদের সাহায্য করা।
2024-25 অর্থ বছরে 153 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল 44টি বিদ্যালয়ের নতুন ভবন। এক্ষেত্রে মেজর এবং মাইনর পরিকাঠামোগত সংস্কার করা হয়েছে 346টি স্কুলের, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গুণগত শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা লাগু করতে স্কুল এবং কলেজ পর্যায়ে লাগু করা হয়েছে জাতীয় শিক্ষানীতি। এদিন আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে হেনরি ডিরোজিও একাডেমি, গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তালতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সিভিল সার্ভিস পরীক্ষায় 2025-এর ফলাফল প্রকাশ করেছে ইউপিএসসি। ফলাফল অনুসারে ত্রিপুরা সাগর দত্ত মজুমদারের র্যাঙ্ক 317। 2024 সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই চূড়ান্ত ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। পরীক্ষার এই বছর বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছেন 1009 জন প্রার্থী। 2024 সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল অনুসারে এই বছর দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন শক্তি দুবে এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন হর্ষিতা গোয়েল। ইউপিএসসি 2024 সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্ক 317 অর্জন করেছেন ত্রিপুরার সাগর দত্ত মজুমদার। ত্রিপুরা সিভিল সার্ভিসেস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। বিবেকনগরের রামকৃষ্ণ মিশন স্কুলের প্রাক্তন ছাত্র সাগর দত্ত মজুমদার। এই বছর অর্থাৎ 2024-এর ব্যাচের জন্য আইএএস পদে নিয়োগ করা হবে 180 জন প্রার্থীকে। সিভিল সার্ভিসের সব থেকে মর্যাদাপূর্ণ পদ হিসেবে গণ্য করা হয় আইএএস পদ। এর মধ্যে 73টি পদ রয়েছে অসংরক্ষিতদের জন্য, 24টি রয়েছে এসসি ও 13টি রয়েছে এসটি সম্প্রদায়ের জন্য, 52টি পদ ওবিসি। একই সঙ্গে এই বছর আইপিএস এর জন্য পদ ঘোষণা হয়েছে 150টি। এর মধ্যে 7টি পদ অসংরক্ষিতের জন্য, 23টি এসসি, 10টি পদ এসটি, 42টি পদ সংরক্ষিত রয়েছে ওবিসি প্রার্থীদের জন্য। ভারতের পররাষ্ট্র নীতি এবং কূটনীতি সম্পর্কিত আইএফএস পদের জন্য এই বছর নিয়োগ করা হবে 55 জনকে। এর মধ্যে অসংরক্ষিত প্রার্থী আছেন 23 জন, এসসি 9 জন, এসটি 5, ওবিসি 13 জন এবং ইডব্লিউএস প্রার্থী আছেন 5 জন। 2024 সালের 16 জুন আয়োজিত হয়েছিল ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা, আর এরপরে 20 সেপ্টেম্বর এবং 29 সেপ্টেম্বর আয়োজিত হয়েছিল সিভিল সার্ভিসের মেন্স পরীক্ষা। চূড়ান্ত ধাপে এই বছর 2025 সালে 7 জানুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত চলছিল ইন্টারভিউ, আর এই 3 ধাপের পরেই প্রকাশ পায় চূড়ান্ত ফলাফল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভারতের 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে যে 4 জন মুখ্যমন্ত্রীর উচ্চশিক্ষায় স্নাতকোত্তর উপাধি রয়েছে তাদের মধ্যে একজন হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চিকিৎসা শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসকের ভূমিকাও সময়ে সময়ে পালন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার আমতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্না চৌধুরী হঠাৎ অসুস্থ বোধ করলে চিকিৎসা প্রদানে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর উদ্যোগের কিছু সময় পরেই সুস্থ হয়ে ওঠেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
দেশব্যাপী মূল্যায়ন করা র্যাঙ্কিং অনুসারে বিচার বিভাগীয় ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে ত্রিপুরা। সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট। বিচার বিভাগীয় সর্বশেষ র্যাঙ্কিং অনুসারে ছোট রাজ্যের ক্যাটাগরিতে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট অর্থাৎ IJR এর সর্বশেষ 2025 সালের রিপোর্ট অনুসারে এই বিভাগে 10-এর মধ্যে 5.32 স্কোর করেছে ত্রিপুরা। শুধু তাই নয়, ছোট রাজ্যের ক্যাটাগরিতে আইনি সহায়তা বিভাগেও সিকিম এবং গোয়ার পরে তৃতীয় স্থান অর্জন করেছে ত্রিপুরা। আইনি সহায়তা র্যাঙ্কিংয়ে 10-এর মধ্যে 4.59 পেয়েছে ত্রিপুরা। আরও দুটি বিভাগ কারাগার এবং পুলিশ ও ক্ষুদ্র রাজ্য ক্লাস্টারে ষষ্ঠ স্থান অর্জন করেছে ত্রিপুরা। ইন্ডিয়া জাস্টিস রিপোর্টের সামগ্রিক র্যাঙ্কিং তৈরি করা হয়েছে 25টি সূচকের উপর ভিত্তি করে। সেই অনুসারে গড়ে 4.11 পেয়েছে এবং ছোট রাজ্য বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে ত্রিপুরা। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট অনুসারে এটি একটি দেশব্যাপী পর্যায়ক্রমিক মূল্যায়ন পর্ব। প্রতিটি রাজ্য তার বিচার ব্যবস্থার মূল উপাদানগুলি কতটা কার্যকরভাবে তৈরি করছে তার তথ্য একত্রিত করে মূল্যায়ন করাই হলো এর মূল উদ্দেশ্য। এই উপাদানগুলি বা স্তম্ভগুলির মধ্যে রয়েছে পুলিশ, কারাগার, বিচার বিভাগ এবং আইনি সহায়তা, মানব সম্পদ, অবকাঠামো, কর্মক্ষেত্র এবং বৈচিত্র্যের মতো গুরুত্বপূর্ণ পরামিতিগুলো। এইগুলি পরীক্ষা করে একটি স্তম্ভ তার দায়িত্ব পালনের জন্য কতটা সুসজ্জিত তার উপর ভিত্তি করে তৈরি করা হয় প্রতিটি রাজ্যের পৃথক পৃথক রিপোর্ট। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার সক্রিয় রয়েছে আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের এজেন্টরা। তদন্তে রাজ্যে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রতিনিধি দল। রাজ্যেও আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের এজেন্টদের খুঁজে বের করতে পৃথক তদন্ত শুরু করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিন কয়েকের মধ্যেই রাজ্যের বিভিন্ন SDM অফিস সহ পাসপোর্ট অফিসে অভিযান চালাবে ইডি। আগরতলা ইডি শাখার কার্যালয়ের আধিকারিকদের দ্বারা তথ্য অনুযায়ী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ঠিকানায় ভুয়ো দস্তাবেজ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করে রেখেছেন বাংলাদেশি নাগরিকরা। তাছাড়া প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিক ঘোর পথে হাতিয়ে নিয়েছে পাসপোর্ট। এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে ইডি। সম্প্রতি কলকাতা সহ পশ্চিম বাংলার বিভিন্ন শহরে অভিযান করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখনই ত্রিপুরার ভয়াবহ তথ্য উঠে এসেছে ইডির আধিকারিকদের সামনে। স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা পাসপোর্ট হাতিয়ে নিয়েছে বলে জানতে পেরেছে ইডি। দালাল চক্রের পান্ডারা মূলত ভুয়ো ভারতীয় নথিপত্র বের করে দিয়ে থাকে বাংলাদেশি নাগরিকদের। আগরতলা শহরে বেশ কিছু এজেন্সি অফিস বানিয়ে দীর্ঘদিন ধরে পাসপোর্ট ব্যবসা করছে দালাল চক্র। তাদের সঙ্গে পাসপোর্ট অফিস, SDM ও পুলিশের একটি চক্র জড়িত বলে তথ্য রয়েছে ইডির হাতে। এই ত্রিবেণী সঙ্গমের হাত ধরেই ভারতীয় পাসপোর্ট হাতিয়ে নিয়েছে বাংলাদেশিরা। এই সমস্ত এজেন্সিগুলিও এখন ইডির রাডারের মধ্যে। ইডির সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বহু বাংলাদেশি নাগরিক ত্রিপুরার ঠিকানায় পাসপোর্ট বের করে বর্তমানে চাকরি করছে বিদেশে। তাদের নামের তালিকাও তৈরি করেছে ইডি। বর্তমানে তথ্য সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে। এরপরেই গুছিয়ে দফা ওয়ারি অভিযান চালাবে ইডির আধিকারিকরা। ত্রিপুরার স্থায়ী বসবাসকারীরা ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট হাতিয়ে নেওয়ার ঘটনা নতুন নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। আন্তর্জাতিক জঙ্গিরাও মোটা অঙ্কের বিনিময়ে হাতিয়ে নিয়েছিল পাসপোর্ট। এই ঘটনা প্রথমে জনসম্মুখে আসে 2007 সালে। এই বছর হায়দ্রাবাদ মক্কা মসজিদের বিস্ফোরণের পর কলকাতার লালবাজার থানার পুলিশের হাতে ধরা পড়েছিল বিশ্ব ত্রাস জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্য আব্দুল রহমান কায়ুম। এই জঙ্গি আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডের ঠিকানা ব্যবহার করে সংগ্রহ করেছিল পাসপোর্ট। অর্থাৎ ত্রিপুরার মাটিতে জাল পাসপোর্ট চক্রের দালালদের বীজ সক্রিয় রয়েছে দীর্ঘদিন ধরে। এবার পৃথকভাবে তদন্ত করে এই চক্রের বিরুদ্ধে কতটা সাফল্য পাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তা নিয়ে চলছে জোর জল্পনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বল্লামুখ সীমান্তে বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বিলোনিয়ায়। এক্ষেত্রে পরিস্থিতি পরিদর্শনে শুধু অফিসার পাঠানোই যথেষ্ট হবে না বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এক্ষেত্রে অতি সত্বর উদ্যোগ নিতে হবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উল্লেখ করা যেতে পারে, বল্লামুখ সীমান্ত এলাকায় অবৈধভাবে 9 ফুট উচ্চতার একটি বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ, যার কারণে গুরুতর উদ্বেগের সৃষ্টি হয়েছে উত্তর বিলোনিয়া বল্লামুখ ঈশান চন্দ্রনগর এলাকায় বসবাসকারী ভারতীয় গ্রামবাসীদের মধ্যে। সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে সম্প্রতি সচিব পর্যায়ের একটি পর্যবেক্ষক দলকে বিলোনিয়া সফরে পাঠিয়েছিল রাজ্য সরকার। একজন অফিসারকে পাঠিয়ে একটু খবর নেওয়া, এতে এই সমস্যার সমাধান ঘটবে না। ত্রিপুরা সরকারকে দ্রুত
ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক এবং আমাদের বিদেশ দপ্তরের তাদের সহযোগিতা নিয়ে ভারত সরকারকে বলতে হবে যে বাংলাদেশ সরকারের সাথে অতি সত্য কথা বলুন, নতুবা আগামী দিন এটা বিলোনিয়াবাসীর জন্য একটা বিশাল আতঙ্কের হয়ে দাঁড়াবে। 2022 সালে অগ্নি নির্বাপক দপ্তরে সার্ভিসম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞাপন জারি হয়। এরপরে হয় শারীরিক পরীক্ষার ইন্টারভিউ। কিন্তু তার 3 বছর পর অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসে আচমকাই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় সরকার। বিষয়টি নিয়ে প্রতিবাদ বিক্ষোভ মঞ্চস্থ করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। চাকুরি প্রত্যাশী যুবকদের জীবন থেকে প্রায় 2.5 বছর সময় নষ্ট করার জন্য দায়ী কে তা নিয়ে প্রশ্ন তুলে যুব কংগ্রেস। দুর্নীতির কারণেই কি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া তা নিয়েও প্রশ্ন তুলে যুব কংগ্রেস। 2022-এ ফায়ার ব্রিগেডের সার্ভিসম্যান এবং ফায়ার ব্রিগেড ড্রাইভারদের জন্য একটি পরীক্ষা নেওয়া হয়েছিল, ফিজিক্যাল থেকে শুরু করে সব নিয়ে নেওয়া হয়েছে। আজ 3 বছর পরে এপ্রিলের 8 তারিখ থেকে 9 তারিখ সম্ভবত তারা বলছে যে এই চাকরি বাতিল করে দেওয়া হবে। তাই 2 বছর 2.5 বছর যে ছেলেগুলোর জীবন নষ্ট হয়েছে এই সময় কি তারা ফিরিয়ে দিতে পারবে? কেন সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে? কি দুর্নীতি সেই পরীক্ষাতে রয়েছে? কে সেই দুর্নীতি করেছে? তার জবাব আমরা ভারতীয় জনতা পার্টির সরকারের থেকে যেতে চাই, কারণ দিনের পর দিন তারা যেই নোংরা খেলা এই রাজ্যের যুবকদের সঙ্গে করছে তার ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। প্রাইভেট গাড়িতে অশোক স্তম্ভ ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি, আর এই কাজটি করলেন ভারতীয় সেনার এক জওয়ান। ব্যক্তিগত গাড়িতে বেআইনি ভাবে অশোক স্তম্ভ ব্যবহারের দায়ে উত্তম ভক্ত চৌমনি থেকে গাড়ি সহ ভারতীয় সেনার এক জওয়ানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বিশালগড় থানার পুলিশ। ভারতীয় সেনার এই জওয়ানের নাম সমীর দেবনাথ বলে জানিয়েছে পুলিশ। এরকম ব্যবহার করা যায় কোনো বাড়িতে? নিয়ম আছে এটা? কি আইন পদক্ষেপ নেওয়া হয়েছে? কি নাম ওনার? সরকারি জল সরবরাহের পাইপ দিয়ে জলের সাথে বেরিয়ে আসলো মৃত সাপ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তেলিয়ামুড়া পৌর পরিষদের 2 নম্বর ওয়ার্ডের শিশু বিহার এলাকার উমেশ চন্দ্র সাহার বাড়িতে পানীয় জলের সরকারি টেপ দিয়ে জল যখন আসছিল না, তখন পরিবারের লোকজনেরা কি হয়েছে বিষয়টা দেখতে গিয়ে উদ্ধার করেন পাইপের মাথায় আটকে রয়েছে মৃত সাপ। ঘটনার প্রেক্ষিতে একদিকে যেমন বিশুদ্ধ জল সংক্রান্ত বিষয়ে তৈরি হয়েছে আতঙ্ক, পাশাপাশি প্রচন্ডভাবে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার সাধারণ মানুষ। এই প্রথম পানীয় জলের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু বেরিয়ে আসলো ঘটনা তা নয়। প্রায় সময় কথিত বিশুদ্ধ জলের সাথে চিংড়ি মাছ বা বিভিন্ন প্রকারের ছোট মাছ সহ নানান প্রকারের মৃত প্রাণী পাওয়া যায়। অভিযোগ এলাকার মানুষের। এই করিলং শিশু বিহার 2 নম্বর ওয়ার্ড। সকালে জল আয় না পাইপটা দিয়ে আমি ওই জলটার মধ্যে কি টাটকে রয়েছে, পাইপটা টান দিয়ে দিই একটা সাপ ফুল্লা রয়েছে। তারপরে সবাই আইলো দেখলো। মানে এটা সাপটা কি মরা নাই? মরা মরা। আচ্ছা, তারপরে পাইপটা টান দিছে, এবার জলটা কোনো রকমের বাইরে না। তারপরে হ্যাঁ বাবা এটা খুললা টান না দেখছে এটার মধ্যে এই মতো সাপ মরে রয়েছে। এটা কিসের মানে জলটাকে সাপ্লাই না? সাপ্লাই জল। এই জল দিয়ে তো আমরা ঘরে ফিল্টারে জল দিতাছি, বাচ্চা স্নান করতেছে, বাচ্চারা জল খাইতেছে, ঠাকুর করে পূজা দিতাছি এই জল। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।